নমস্কার দর্শক বন্ধুরা, আমি মধুমিতা। আমার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওটি হতে চলেছে সংস্কৃত ব্যাকরণের পুরুষ এবং বচন। আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবো অর্থাৎ পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার এবং ভাগগুলির নাম, প্রথম পুরুষ বলতে আমরা কি বুঝবো, মধ্যম পুরুষ বলতে কি বুঝবো এবং উত্তম পুরুষ বলতে কি কি বুঝবো সেগুলো জানতে পারবো। এছাড়াও বচন কাকে বলে, বচন কয় প্রকার, কি কি, এই ধরনের সাধারণ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই ভিডিওটির মধ্যে থেকে জানতে পারবো। তো আজকের ভিডিওটির মূল বিষয়বস্তুর মধ্যে যাওয়া যাক। তার আগে একটি কথা সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো দেখে নেওয়া যাক পুরুষ। পুরুষ বলতে আমরা কি বুঝি? পুরুষ কাকে বলে বললে খুব সহজ একটা উত্তর হতে পারে যে আমি, তুমি, সে এবং যে কোনো বিশেষ্যবাচক পদ পুরুষ নামে কথিত হতে পারে। অর্থাৎ আমি, তুমি, সে এবং যে কোনো বিশেষ্যবাচক পদকেই আমরা পুরুষ বলে জানব। এবার আমরা দেখব যে পুরুষ তিন প্রকার। সংস্কৃতে পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রথম পুরুষ, দুই হচ্ছে মধ্যম পুরুষ এবং তিন হচ্ছে উত্তম পুরুষ। তো এই প্রথম পুরুষ কাকে বলবো, মধ্যম পুরুষ কাকে বলবো এবং উত্তম পুরুষ কাকে বলবো এবার দেখো। পুরুষ বলতে আমরা কি বুঝবো? প্রথম পুরুষ বলতে আমরা বুঝবো যে সে, তারা বা যে কোনো বিশেষ্য পদ। প্রথম পুরুষের মধ্যে পড়বে সে, তারা বা যে কোনো বিশেষ্য পদ। তো এই সে, তারা এগুলো কি না, এগুলোকে সংস্কৃতে, বাংলায় আমরা বলছি সে, তারা বা যে কোনো বিশেষ্য পদ। তো সংস্কৃতে সেকে বলা হয় স, তৌ, তে। আচ্ছা, এইবার বিশেষ্য পদ বলতে কি? যে কোনো কিছুর নাম। রাম, শ্যাম, যদু, মধু, নদী, এইরকম অনেক বিশেষ্য পদ রয়েছে। এইগুলো সবগুলোই হচ্ছে প্রথম পুরুষের মধ্যে পড়বে। এরপর আসছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ বলতে আমরা বুঝবো তুমি, তোমরা, ত্বম, যুবম, যুয়ম। উত্তম পুরুষ বলতে আমরা কি বুঝবো? আমি, আমরা, অহম, আবম, বয়ম। উত্তম পুরুষ বলতে বুঝবো অহম, আবম, বয়ম। সংস্কৃতে আমি, আমরা, দুজন এবং আমরা যেগুলো বাংলায় আমরা বলছি সেগুলোকে সংস্কৃতে বলা হবে অহম, আবম, বয়ম। তিনটে পুরুষের বলতে আমরা যা বুঝি সেইগুলো। এবার আসি অন্য একটা বিষয়। সেটি কি? পুরুষ সংক্রান্ত বিষয়। সেটি হচ্ছে যে বাক্য গঠনের ক্ষেত্রে, মানে আমরা যদি পুরুষ দিয়ে কোনো বাক্য তৈরি করি, সেই বাক্য গঠনের ক্ষেত্রে বাক্যের যে কর্তা থাকবে সেটা হয়তো মধ্যম পুরুষ হতে পারে, সেটা হয়তো উত্তম পুরুষ হতে পারে, সেটা হয়তো প্রথম পুরুষ হতে পারে। যে পুরুষের যে কর্তা থাকবে সেই কর্তার রূপ অনুযায়ী ক্রিয়ার রূপ হবে। বাক্যটি যদি প্রথম পুরুষ অর্থাৎ সে দিয়ে থাকে তাহলে এই ক্রিয়াটিকেও আমাদের প্রথম পুরুষের রূপ বসাতে হবে। বাক্যটিতে যদি তুমি দিয়ে থাকে অর্থাৎ ক্রিয়ার রূপটাও তুমি, তুমি যেহেতু মধ্যম পুরুষ সেহেতু মধ্যম পুরুষের রূপ ধরে আমাদের ক্রিয়াটা নির্ণয় করতে হবে। এইভাবে করতে হবে বাক্য তৈরি করার সময়, পুরুষের রূপ অনুযায়ী ক্রিয়ার রূপ হবে। আর একটা জিনিস দেখো, বলছে যে আপনি, তবে আপনি অর্থে ভবৎ শব্দ মধ্যম পুরুষ না হয়ে প্রথম পুরুষ হবে। ভবৎ একটা শব্দরূপ রয়েছে,
তো সেই শব্দরূপটার অর্থ হচ্ছে আপনি। তো সেই আপনি অর্থে ভবৎ শব্দটা মধ্যম পুরুষ না হয়ে প্রথম পুরুষ হবে। মধ্যম পুরুষ হবে না, সেটা প্রথম পুরুষ হবে। এই রকম কিছু কিছু নিয়ম রয়েছে। এরপর আরেকটি নিয়ম দেখো, বলছে কর্তা প্রথম পুরুষ, মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ হলে উত্তম পুরুষ অনুযায়ী ক্রিয়া হবে। অর্থাৎ একটা বাক্যে যদি প্রথম পুরুষও থাকে, মধ্যম পুরুষও থাকে এবং উত্তম পুরুষও থাকে, তাহলে সেই বাক্যে রূপটি হবে উত্তম পুরুষ অনুযায়ী, অর্থাৎ উত্তম পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপটি হবে। অর্থাৎ সেই বাক্যে ক্রিয়ার রূপ অনুযায়ী, মানে কর্তা যদি তিনটে পুরুষই থাকে, একটা বাক্যের মধ্যে যদি তিনটে পুরুষই থাকে, তাহলে সেক্ষেত্রে উত্তম পুরুষটাই প্রাধান্য পাবে এবং উত্তম পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপটাও কিন্তু উত্তম পুরুষেই হবে। এবার আমরা এই যে কথাটি বললাম, এই যে নিয়মটি বললাম, এটি একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝব। যেমন সে, তুমি এবং আমি যাব, এটা একটা বাক্য। সে অর্থাৎ কি পুরুষ? প্রথম পুরুষ। তুমি অর্থাৎ কি পুরুষ? মধ্যম পুরুষ। এবং আমি উত্তম পুরুষ। এখানে দেখো তিনটে পুরুষই রয়েছে এবং একটি ক্রিয়া রয়েছে, সে, তুমি এবং আমি যাব। এই তিনটে পুরুষের মধ্যে থেকে তাহলে কোন পুরুষটি প্রাধান্য পাবে? উত্তম পুরুষ, অর্থাৎ আমি, এই রূপটি প্রাধান্য পাবে। এই আমি, এই রূপ অনুযায়ী ক্রিয়া অর্থাৎ যাব, এই যাব ক্রিয়াটি কি হবে? উত্তম পুরুষের রূপ ধরেই আমাদের তৈরি করতে হবে। স ত্বং অহং চ গমিষ্যাম, এখানে যেহেতু অহং প্রাধান্য পেয়েছে তাই গম ধাতুর উত্তম পুরুষের রূপ অনুযায়ী ক্রিয়ার রূপটি হয়েছে। যদি এই তিনটে পুরুষকে নিয়ে, মানে কোন পুরুষে কোন রূপটি হয়, এটা যদি না বুঝি, আমরা কিন্তু সংস্কৃতে ট্রান্সলেশনটা ঠিকঠাকভাবে সঠিকভাবে করতে পারবো না। তার জন্য এই পুরুষটা কিন্তু সংস্কৃত ছোট ছোট বাক্য গঠনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের পুরুষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এরপর আমরা আসছি বচন। না, বচন সম্পর্কে কি বলবো? বচন কাকে বলে? বলছে যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা জানা যায়। বচন বলতে তাহলে কি বুঝবো? সংখ্যা। যার দ্বারা বিশেষ্য এবং সর্বনাম পদের সংখ্যা জানা যায় তাকে বলা হয় বচন। এবার আসছে আমরা বচনের ভাগে। বচন হচ্ছে তিন প্রকার: একবচন, দ্বিবচন ও বহুবচন। সংস্কৃত বচন তিন প্রকার: একবচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, একবচন বলতে আমরা কি বুঝবো? কোনো কিছু সর্বনাম বা বিশেষ্য যে কোনো কিছু একটি বোঝালে সেখানে একবচন হয়। দ্বিবচন বলতে দুটি। বহুবচন বলতে দুইয়ের অধিক, দুইয়ের থেকে বেশি বোঝালে সেখানে বহুবচন হবে। 3, 4, 5, 6 যাই হোক না কেন, দুইয়ের থেকে মোটামুটি বেশি বোঝালে সেখানে বহুবচন হবে। এবার এক বচনের আমরা একটি উদাহরণ দিই। যেমন যদি সংস্কৃত উদাহরণ বলি তাহলে বলবো নরহ, একজন মানুষ। একজন মানুষ বাংলায় আমরা বলছি এক বচনের উদাহরণ হিসাবে, সেটাকে যদি সংস্কৃতে বলি তাহলে হবে নরহ। মুনি, অহম, আমি। পুস্তকম, একটি বই বা পুস্তক। এগুলো হচ্ছে এক বচনের উদাহরণ। দ্বিবচনের উদাহরণ কি হবে? নরৌ, মুনি, পুস্তকে, লতে। এগুলো হচ্ছে দ্বিবচনের উদাহরণ। এবার বহুবচনের উদাহরণ কি করব? নরহ, মুনয়ঃ,
পুস্তকানি, লতাহ, এগুলি হচ্ছে বহু বচনের উদাহরণ। তাহলে আমরা কি বুঝলাম এটা থেকে? প্রতিটি বিশেষ্য পদের বচন ও লিঙ্গ অনুযায়ী বিভিন্ন রূপ হয়। অর্থাৎ কি? প্রতিটি বিশেষ্য পদের বচন ও লিঙ্গ অনুযায়ী বিভিন্ন বচনে বিভিন্ন রূপ, বিভিন্ন লিঙ্গে বিভিন্ন রূপ। তাহলে বচন অনুযায়ী বিশেষ্য পদ কখনোই এক হতে পারে না, বিভিন্ন বিভিন্ন রূপ হয়, আলাদা আলাদা রূপ হয়। তো এই ছিল আমাদের বচন সম্পর্কেও একটা সাধারণ, খুব সহজভাবে একটা সাধারণ ধারণা। আচ্ছা, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা বচন এবং লিঙ্গ সম্পর্কে একটা সাধারণ জ্ঞান লাভ করব আমরা এই ভিডিওটি দেখে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।